রোববার খুলছে অফিস আদালত, চলবে বাস ট্রেন লঞ্চ, ঢাকায় ফিরতে জনস্রোত। দেশে করোনা আক্রান্ত 40,000 ছাড়ালো, প্লাজমা থেরাপির জন্য দাতার সংকট। ইউনাইটেড হাসপাতালে অগ্নি নির্বাপন যন্ত্র মেয়াদহীন, গাফিলতি পেল তদন্ত দল। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। রোববার থেকে যেতে হবে কর্মক্ষেত্রে, শেষ ঈদ, সে কারণেই রাজধানীর প্রবেশ মুখে এখন জনস্রোত। যাত্রাপথে নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলের সুরক্ষা ছাড়াই ফিরছেন নগরবাসী। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, তবে গণপরিবহন না থাকায় ব্যক্তিগত গাড়ি এখন ব্যবহার হচ্ছে গণপরিবহন হিসেবে। তবে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। ফেরিঘাটগুলোতেও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। ফেরিতে গাদাগাদি করে নদী পার হতে দেখা যাচ্ছে তাদের। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা ফিরছেন ভাড়া করা বিভিন্ন যানবাহনে। রাজধানীতে আসতে মোটরসাইকেল, অটোরিকশাও ব্যবহার করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 17টির মধ্যে চলাচল করছে 10টি ফেরি। এতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন না থাকায় অনেক বেশি টাকা খরচ করে ফিরতে হচ্ছে তাদের। একত্রিশে মে থেকে আর থাকছে না করোনার সাধারণ ছুটি। শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস, রেল যোগাযোগ, দোকানপাট ও হাটবাজার। এমন বেশ কিছু নির্দেশনা সহ আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 25 মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর দেশ জুড়ে চলে অঘোষিত লকডাউন। বন্ধ হয়ে যায় সরকারি বেসরকারি বেশিরভাগ অফিস আদালত। বাস, ট্রেন, লঞ্চ সহ বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ। সবকিছু স্থবির হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে নানা শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে 31 মে থেকে থাকছে না সাধারণ ছুটি। তবে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক বা স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করলে শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। স্বল্প পরিসরে শুরু হচ্ছে উন্নয়ন কাজ। যাতায়াতের জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু থাকবে গণপরিবহন। গণপরিবহন পরিচালনায় যাত্রী পরিবহন চালক শ্রমিকদের সুরক্ষা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে একটু সতর্কতার সহিত করতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য আপনার নির্দেশনা দেওয়া আছে। তো স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবাই, আর কাজও করতে হবে আমাদের তো আসলে কোনো উপায় নেই। দোকানপাট, মার্কেট, হাট বাজার খুললেও বিকেল 4টার পর বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও উড়োজাহাজ। প্রত্যেকটা নদী বন্দরে আমরা মেডিকেল সেন্টার স্থাপন করার পদক্ষেপ নিয়েছিলাম, যেটার আলোকে সদরঘাট, বরিশাল, চাঁদপুরে আমাদের চালু হয়েছিল। আমার শ্রমিকরা, যাত্রীরা যেন ঝুঁকির মধ্যে না পড়ে। আন্তনগর যে ট্রেন সেটাই শুধু আমরা চালাবো আপাতত, যাতে আমরা মানে সেই দূরত্বটা আমরা একটা সিট খালি রাখতে পারি আর কি, এবং 50% টিকিট আমরা বিক্রি করব। স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। তবে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতীদের কাজে যোগ না দিতে বলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইসব বিষয় নিয়ে কথা বলতে পুলিশ হেডকোয়ার্টার থেকে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস এআইজি সোহেল রানা। জনাব সোহেল রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অফিস আদালত তো খুলছে, গণপরিবহন সড়কে নামছে, কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি তো থেকেই যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন? আপনি কি শুনতে পাচ্ছেন সোহেল রানা? জনাব সোহেল রানা, আমরা যতটুকু জানছি যে
অফিস আদালত এরই মধ্যে 31 তারিখের পর থেকে খুলে যাচ্ছে, গণপরিবহনও সড়কে নামবে। কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি তো তারপরও থেকেই যায়। আপনারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পরিকল্পনা নিয়েছেন? আমরা সরকারি প্রজ্ঞাপন যেটি দেখলাম, সেটির মধ্যে দেখলাম যে তারা আহ, গণপরিবহন সীমিত আকারে চালুর কথা বলছেন। আমরা রেলপথ, নৌপথ এবং সড়ক পথ, 3 পথেই সাধারণ মানুষ ফিরতে পারবেন। এই রকম অবস্থায় আপনারা কি ধরনের পরিকল্পনা নিয়েছেন করোনা ঝুঁকিমুক্ত রাখতে? আমাদের সংযোগটিতে একটু সমস্যা হচ্ছে। আমরা কিছুক্ষণ পর সংযোগ স্থাপন করতে পারলে আবারও হয়তো যোগাযোগ করবার চেষ্টা করব। 1 জুন থেকে শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। তবে সব বিমানবন্দর প্রস্তুত না হওয়ায় আপাতত ঢাকা থেকে ফ্লাইট চলবে 3টি বিমানবন্দরে। ফ্লাইট চলাচলের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর। 17 দেশে ফ্লাইট চলাচল শুরুর বিষয়ে 15 জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে করোনা সংক্রমণ শুরু হলে 17 দেশ ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে কয়েক দফা বাড়ানো হয় নিষেধাজ্ঞা। সবশেষ নির্দেশে 30 মে পর্যন্ত বন্ধ আকাশপথ। ফ্লাইট চালাতে হলে বেশ কিছু শর্তও পূরণ করতে হবে এয়ারলাইন্সগুলোকে। এছাড়াও বিমানবন্দরগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে জীবাণুনাশক ছিটাতে হবে, ঘন্টায় সর্বোচ্চ 3টি ফ্লাইট ছাড়ার অনুমতি দিতে হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে এবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস এআইজি সোহেল রানা। জনাব সোহেল রানা, আমরা দেখতে পেয়েছি যে অফিস আদালত খুলেছে, গণপরিবহনও সড়কে নামছে, কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি তো থেকেই যাচ্ছে। 31শে মের পর থেকে যেই লকডাউন কিছুটা শিথিল করা হলো, এই পরিস্থিতিতে করোনা ঝুঁকি কমাতে আপনারা কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? ধন্যবাদ। আমি শুরুতেই বাংলাদেশ পুলিশের যে 15 জন দেশপ্রেমিক ত্যাগী সদস্য দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের সদস্যগণ একেবারে ডে 1 থেকে শুরু থেকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের সুরক্ষার জন্য তারা জীবন বাজি রাখতে মোটেও কার্পণ্য করেনি। বাংলাদেশ পুলিশের সদস্যগণ সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বিপুল সংখ্যায় আক্রান্ত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং অনুকম্পায় আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেলের সরাসরি তত্ত্বাবধানে আমরা আমাদের সদস্যদের সুচিকিৎসার জন্য সব ধরনের আয়োজন আমরা করেছি। আপনারা জানেন আমাদের সদস্যরা প্রতিনিয়ত, প্রথম দিকে আমাদের একটু আমরা শঙ্কায় ছিলাম যে বিপুল সংখ্যায় পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছিল। এতে করে আমরা নিজেরাই একটু শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে এত বিপুল সংখ্যক পুলিশ সদস্য যদি ক্রমাগত আক্রান্ত হতে থাকেন, তাহলে আমাদের সত্যিকার অর্থে জনগণের সেবার জন্য যে আমাদের চেষ্টা, এটি ব্যাহত হতে পারে। কিন্তু সার্বিক প্রচেষ্টা, সকলের সহযোগিতায়, আমাদের নিরন্তর উদ্যোগের ফলে আমরা আমাদের সদস্যদেরকে প্রতিনিয়ত সুস্থ করে তুলতে পেরেছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে আজকেও আমাদের 243 জন পুলিশ সদস্য ছাড়পত্র নিয়েছেন সুস্থ হয়ে, এবং এর বিপরীতে অসুস্থ হয়েছেন 135 জন সদস্য নতুন করে। এটি বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ পুলিশ এই বিষয়টি আমাদের আভ্যন্তরীণভাবে আমরা অনেকটুকুই নিজেদের জন্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আমরা জনগণের সেবার জন্য শুরু থেকে ডে 1 থেকে যেভাবে নিয়োজিত ছিলাম, একই রকম ভাবে আমরা নিয়োজিত রয়েছি। ইতিমধ্যেই সুস্থ হয়ে আমাদের প্রায় 1,500 সদস্য তারা পুনরায় কাজে যোগ দিয়েছেন জনগণকে সুরক্ষা দিতে। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন উন্নত দেশের এবং যে সকল দেশ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং করোনা মোকাবেলা করছেন, তাদের দেশের পুলিশ বাহিনী যেভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছে,
তাদের যে এসওপি গুলো বা তাদের যে কর্মপন্থা পদ্ধতি সেগুলো আমরা সংগ্রহ করেছি। সেগুলো সংগ্রহ করে তার নিরিখে আমরা আমাদের নিজেদের কর্মপন্থা এবং পরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা ওয়েল রিটেন একটি ইন্টারন্যাশনাল মানের এসওপি আমরা রচনা করেছি, প্রণয়ন করে এটি আমাদের ফিল্ড লেভেলের সকল কর্মকর্তা এবং সদস্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এটি অত্যন্ত সুলিখিত। আমাদের সদস্যগণ কে কখন কোন পর্যায়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই পরিস্থিতিতে কিভাবে কখন কি করবেন তা সুনিপুণভাবে এবং খুব বিস্তারিতভাবে তাতে উল্লেখ করা হয়েছে। আমাদের সদস্যগণ একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে পরিস্থিতি তো একটু পাল্টাচ্ছে এবং বাংলাদেশে আজকে আমরা দেখেছি যে 2000-এর বেশি মানুষ আক্রান্ত, যতটুকু টেস্ট করা হয়েছে তার মধ্যেই। এরকম অবস্থায় যখন আবার লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে, সীমিত আকারে অফিস এবং গণপরিবহন খুলে দেবার কথা বলা হচ্ছে, এখন তো এতদিন আপনারা একটা অবস্থার মধ্যে ছিলেন যেখানে অনেক কিছুই বন্ধ ছিল, সেই ক্ষেত্রে আপনাদের উপর চাপও একটু কম ছিল। রাস্তা এখন গাড়ির চাপ বাড়বে, আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে ঈদ পরবর্তী সময়ে অপরাধ কিছুটা বেড়েছে, দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি বিশেষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমাদের আমাদের নিয়মিত যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ, পাশাপাশি করোনার বিস্তার রোধে আমাদের যে কার্যক্রমগুলো চলমান ছিল তা এখনো চলমান থাকবে। পাশাপাশি এটি সত্য যে আমাদের অবশ্যই একটু বাড়তি চাপ নিতে হবে। বাংলাদেশ পুলিশ এটি শুরু থেকেই নিচ্ছে। সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাংলাদেশ পুলিশ কাজ করে থাকে অন্যান্যদের সাথে। আমরা করোনার বিস্তার রোধে যে সকল পরিকল্পনা সরকার নিয়েছেন সেগুলোর বাস্তবায়ন করার জন্য এখনো আমরা কাজ করছি এবং আমরা আগামী দিনগুলোতে এই বর্তমান পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা যেকোনো নতুন উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ আমরা করতে দ্বিধা করব না। বর্তমান পরিস্থিতিতে আমরা যেই বিষয়ে গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে সাধারণ মানুষকে নিরন্তর আহ্বান জানানো এবং তাদেরকে আইনের প্রতি এবং সরকারের নির্দেশনা মান্য করার প্রতি শ্রদ্ধাশীল করতে আমরা যত্নশীল হতে চাই এবং আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, যেমন নিরন্তর জানিয়েছি, তারা যেন সরকারের নির্দেশনা মেনে চলেন। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ ইট ইজ চলবে। এখন বেশ কিছুদিন ট্রাফিক মুভমেন্ট বন্ধ ছিল, গণপরিবহন সীমিত আকারে চালু হচ্ছে। এই পরিস্থিতিতে গণপরিবহন চালু হলে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট, যেটি কিছুদিন আমাদের দৃশ্যত বন্ধ ছিল, সেটি নতুন ভাবে চালু হবে। এটি একটি চ্যালেঞ্জিং বিষয়, বাট সত্যিকার অর্থে সকলের সম্মিলিত সহযোগিতা ব্যতীত এই বিষয়টি সফল করা খুব সহজ হবে না। বাট আমরা আশা করছি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখা যে নির্দেশনা রয়েছে, সীমিত পর্যায়ে চালু করা এই সুযোগ বা সুবিধাগুলো সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে ভোগ করেন, সেক্ষেত্রে পুলিশের পক্ষে খুব বেশি বেগ পেতে হবে না। জনাব সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 2029 জনের করোনা শনাক্ত হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়ালো। এছাড়া মারা গেছেন আরও 15 জন। এ নিয়ে মোট মৃত্যু 559 জনের। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক। সারা দেশে 49টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,310টি। এতে করোনা শনাক্ত হয়েছে 2029 জনের। ঈদের ছুটির পর এটি সর্বোচ্চ নমুনা পরীক্ষা, যাতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। আর মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা এখন 40,000-এর বেশি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 500 জন, যা একদিনে সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ড। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। কাপড়ের 3 স্তর বিশিষ্ট মাস্ক বেশি স্বাস্থ্যসম্মত বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ব্যবহারের পর সাবান পানি দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। প্রত্যেকের জন্য মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যক। অবশ্যই সঠিকভাবে
মাস্ক ব্যবহার করবেন এবং মাস্ক যখন ফেলে দিবেন সেটাও যেন সঠিকভাবে আমরা মাস্কটা ফেলে দিই। কাপড়ের তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক খুলে রাখার সময় সাবান পানিতে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে এই মাস্ক ধুয়ে শুকিয়ে আবার পরা যায়। শুধু বয়স্করা নয়, সব বয়সীরাই করোনায় আক্রান্ত হচ্ছে। তাই সকলকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ নাসিমা সুলতানার। শারীরিক ও মানসিক সুস্থতা কোভিড মোকাবিলার জন্য সবচেয়ে বেশি জরুরি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক রাসেল বিশ্বাসের। দুপুরে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের 15 সদস্য। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 মে নমুনা পরীক্ষায় রাসেল বিশ্বাসের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার মৃত্যু হয়। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হয়। সংবাদের এই পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ। ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সামনেই খুলে যাচ্ছে অফিস সহ বিভিন্ন কর্মক্ষেত্র এবং সবাইকেই সড়কে নামতে হবে, বেশিরভাগকেই গণপরিবহনে উঠতে হবে। এই অবস্থায় কি করলে করোনার ঝুঁকি থেকে আমরা রক্ষা পাবো? ধন্যবাদ আপনাকে। আসলে একটা কথা খেয়াল রাখতে হবে, প্রশাসন বা সরকার হয়তো মানুষের জীবন জীবিকার স্বার্থে এবং মানুষের যে এখন তো মানুষ লকডাউনে থাকতে থাকতে একদম বেশ ফেড আপ হয়ে গেছে, এই জন্য হয়তো লকডাউনটা একটু শিথিল করছে। তো জনগণকে মনে রাখতে হবে, যদিও গভর্নমেন্ট একটু লকডাউন শিথিল করছে, মানুষের মানে তার কাজকর্মের জন্য, তার জীবন জীবিকার জন্য অফিস খুলতেছে, পরিবহন চালু করছে, দোকান খুলবে, সবই করবে। জনগণকে খেয়াল রাখতে হবে তারা যেন অবশ্যই নিজেরা সচেতন থাকেন। যে কোনোখানে যেখানে যান, গভর্নমেন্ট কতগুলো স্বাস্থ্যবিধির যেগুলো যেগুলো স্বাস্থ্যবিধির কথা যেগুলো বলছে, এর কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। কারণটা হলো, এবং মেনে চলতে, কারণটা হলো আমাদের সচেতন থাকতে হবে, নাগরিক দায়িত্ব পালন করতে হবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি বলতে আপনার যতক্ষণ বাইরে যাবেন কাজ করতে, বাইরে গেলে দ্রুত ঘরে ফিরবেন, দূরত্ব মেনটেন করবেন। আপনি ঘরে যেখানে আছেন এই ধরনের কমপক্ষে যে 3 ফুট বলা হয় দূরত্ব মেনটেন করে চলবেন। নেহায়েত প্রয়োজন ছাড়া কিন্তু বের হবেন না। যদিও গভর্নমেন্ট হয়তো রিল্যাক্স করছে মানুষের জীবন জীবিকার স্বার্থে, কিন্তু বাইরে যেয়ে ঘোরাফেরা করা, সভা সমিতিতে যাওয়া, বাজারে এমনি ঘোরাফেরা করা, দোকানে প্রয়োজন না থাকলে যাওয়া, এরকম কিন্তু করবেন না। এবং যত কাজেই যান অবশ্যই দূরত্বটা কিন্তু মেনটেন করেই চলবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করে যাবেন। ঘরের বাইরে হলেই মাস্ক ব্যবহার করবেন। যে হাত যেমন রেগুলার ধোয়ার কথা বলা হয় 20 সেকেন্ড কমপক্ষে, বাইরে গেলেও হাত না ধুয়ে ঘরে ঢুকবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি নিজের যে নাগরিক দায়িত্ব অবশ্যই এটা পারেন, কারণ জীবনটা আপনার, আপনি যেন ভালো থাকেন, পরিবার যেন ভালো থাকেন, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই যেন ভালো থাকে, আমি সুস্থ থাকবো, আমরা সবাই যেন সুস্থ থাকি। এগুলো মেনে চলে বাইরে যেগুলো চলাফেরা করা বা বাইরে আপনার অফিস করেন, বাজারে যান, দোকানে যান, ট্রান্সপোর্টে যান, এগুলো কিন্তু মেনটেন অবশ্যই করবেন। কারণ এগুলো যদি না করা হয় তাহলে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে আছি। কারণ প্রচুর লোক বাড়ি চলে গেছে, গ্রামে চলে গেছে ঈদের মধ্যে, হয়তো গ্রামে জানি না ছড়াই দিচ্ছে কিনা, আবার সবাই কিন্তু শহরে চলে আসবে। সুতরাং তাদের মধ্য থেকেও করোনার সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়তেও পারে। সুতরাং আমরা কিন্তু অবশ্যই সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি কিন্তু মেনেই চলবো। আপনি যেমনটি বললেন যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তেও পারে, এই পরিস্থিতিতে আমরা আজকে দেখতে পেয়েছি যে 2000-এর বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। করোনা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার মূল্যায়ন কি? বাংলাদেশ পিকে ওঠার পথে কি এখন, মানে কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল? আসলে বর্তমান সময়টাই আমার মনে হয় ক্রুশিয়াল। কারণ আমরা গত কয়েকদিনের ঘটনা যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন আক্রান্তের হার কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে। তা আমার যা মনে হচ্ছে এই যে ছুটি শেষ হয়ে গেল এবং গ্রাম থেকে যারা বাড়িতে গেছেন ছুটি তারা কিন্তু এখন শহরে চলে আসবে। আমার ভয় হলো তাদের মাধ্যমে হয়তো ছড়ানোর ঝুঁকি থাকতেও পারে। আমরা যদিও পিকে গেছি, তারপরেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পারবো সংক্রমণের হার কেমন। যে হারে বাড়ছে
হয়তো আগামী 5-7 দিনের মধ্যে আরো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়ে গেছে আর কি। তারপরেও সরকার বা প্রশাসন যেহেতু লকডাউন শিথিল করছে, অনেক কিছু খুলে দিচ্ছে, আমাদের খেয়াল রাখতে হবে যদি এরকম হার আরো বাড়তে থাকে, আরো দ্রুত বাড়ে, তাহলে প্রয়োজনে গভর্নমেন্ট যেগুলো ডিসিশন তারা দিয়ে দিচ্ছেন হয়তো এগুলো পুনর্বিবেচনা আবার করতে পারেন। আমার যা ধারণা এটা করতে হতেও পারে যদি আঁকড়ে ধরার বাড়তেই থাকে। আর যদি আল্লাহর নারকুকার না বাড়ে তাহলে তো হয়তো আমাদের যেভাবে দৈনন্দিন জীবনযাপন আমরা যেভাবে করবো ওইভাবে হয়তো চলতেই হবে আর কি। কিন্তু ঝুঁকি কিন্তু আমাদের রয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। স্যার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এখন বলা হচ্ছে যে সীমিত পরিসরে গণপরিবহন চলবে। আজকে আমাদের রেলমন্ত্রী জানিয়েছেন যে রেলের 50% সিট ব্যবহার করা হবে এবং 50% সিট খালি থাকবে। বাংলাদেশের বাস্তবতায় কি এটি সম্ভব? আমরা যখন একটু স্টেশনে যখন ট্রেন থাকবে, যখন অনেক মানুষের চাপ থাকবে, তখন এটি মেনটেন করা কি সম্ভব হবে? আসলে যেটা আপনার কথা তো সত্য, বাস্তবতার দিকে বিবেচনা করলে এটা তো কঠিন ব্যাপার। তবু খেয়াল রাখতে হবে যেহেতু সিট খালি রাখবে আসলে দূরত্বটা মেনটেন করার জন্য। এখন এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সহায়তা লাগবে, তাদেরকে একটু কঠোর পদক্ষেপ নিতে হবে, তারা যেন এটা মেনে চলে। হয়তো মানুষ মানতে চাবে না, মানুষ তো মানছে না, মানুষ লকডাউন মানছে না, ঘোরাফেরা করছে, বাজারে যাচ্ছে, বেড়াচ্ছে, ঘোরাফেরা করছে। আমরা কতবার বলছি ঈদে বাড়ি যাবেন না, ঘরে থাকুন, ঘরে অবস্থান করুন, ঈদ যেখানে করুন, কিন্তু মানুষ তো মানছে না। সুতরাং এটাও কিন্তু একটা কঠিন ব্যাপার, মানুষ মানবে কি মানবে না। তারপরও আমার মনে হয় মানুষ যাতে মানে সেটা বাধ্য করার জন্য পুলিশ বলেন, র্যাব বলেন, প্রয়োজনে সেনাবাহিনী, তাদের কিন্তু সহায়তা নিতে হবে। যদি এটা না মানে তাহলে সংক্রমণের হার বেড়েই যাবে। যদি গাদাগাদি করে একেবারে গায়ের উপরে গা রেখে ট্রেনে চলে, বাসে চলে, লঞ্চে চলে, তাহলে তো ঝুঁকিটা অবশ্যই বাড়বেই। সুতরাং অবশ্যই সরকারকে এই ব্যাপারে সতর্ক থাকতেই কিন্তু হবে এবং যত কঠিন সিদ্ধান্ত হোক আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে এটার কঠোরতা কিন্তু অবলম্বন করে যাতে তারা মানুষ মানে, এটা ব্যবস্থা করতেই হবে, তাহলে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আরো পড়ে যাব। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরের খবরে। করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি আশার আলো দেখালেও সংকট দাতার। সেরে ওঠা করোনা রোগীর রক্ত থেকে প্লাজমা নিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এমন ধারণার কারণে আগ্রহী হচ্ছেন না করোনাজয়ী অনেকেই। তবে এই আশঙ্কা নাকচ করে দিয়েছে প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ সম্পর্কিত টেকনিক্যাল কমিটি। তারা জানিয়েছে এখন পর্যন্ত 9 ব্যক্তির কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে 2 জনের শরীরে। দেশে করোনা চিকিৎসায় সীমিত আকারে চলছে প্লাজমা থেরাপি। সেরে ওঠা রোগীর রক্ত থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত রোগীর দেহে প্রবেশ করিয়ে এই চিকিৎসা করা হয়। করোনা আক্রান্ত রোগী সুস্থ হলে তার রক্তে করোনার অ্যান্টিবডি তৈরি হয়, যা থাকে রক্তের জলীয় অংশে, সেটাই প্লাজমা। কিন্তু প্লাজমা থেরাপির চাহিদা অনুযায়ী মিলছে না রক্তদাতা। আবারও করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে প্লাজমা দিতে উৎসাহী হচ্ছেন না অনেকেই। চিকিৎসকরা এমন আশঙ্কা নাকচ করে দিয়ে বলছেন, একজনের প্লাজমা দিয়ে 2 জন রোগী সুস্থ হতে পারেন। একটা পূর্ণবয়স্ক ব্যক্তি যদি কোভিড আক্রান্ত হন এবং বর্তমানে কমপক্ষে 14 দিন সুস্থ থাকেন, তার থেকে প্লাজমা নেওয়া যাবে। যিনি দিবেন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং তার কোনো রিইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই, এমনকি তার শরীরে অ্যান্টিবডি কমে যাবে এরকমও সম্ভাবনা নাই। মাত্র 30 মিনিট লাগে একজন থেকে প্লাজমা সংগ্রহ করতে। প্লাজমা দাতা সংগ্রহে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। করোনা জয়ী ব্যক্তিদের তালিকা সংগ্রহ করে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্লাজমা ডোনার পুল তৈরি করছে তারা। সারা দেশে ডোনার সংগ্রহ এবং সরবরাহের পরিকল্পনা আছে তাদের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবও দাতা সংগ্রহের কাজ করছে। ডোনার সাপ্লাই দেওয়ার জন্য ডোনার খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আমাদের ডোনার পুলটা গঠন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় নাম্বার দিই। তো সেই নাম্বারটা দেওয়ার কারণ ছিল কি, যারা দিতে আগ্রহী, কারণ অনেকে তো চিকিৎসা বাসায় বসে চিকিৎসা নিয়েছে, তো তাদের ক্ষেত্রে আমাদের কাছে অ্যাডিকুয়েট ইনফরমেশন ছিল না। তো তারা যেহেতু যদি নিজের ইচ্ছা স্বইচ্ছা যেভাবে রক্তদান করে সেভাবে প্লাজমা ডোনেশন এগিয়ে আসতো, সেজন্য দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় আমি একটু আশাহত হয়েছি, কারণ আমাদের এখানে যে ফোনগুলো এখন আসছে, দৈনিক অনেক ফোন আসছে, কিন্তু সেগুলো হলো প্লাজমা যাদের লাগবে বা মুমূর্ষু রোগী আছে তাদের জন্য। কিন্তু কেউ যে প্লাজমা ডোনেট করবে নিজের ইচ্ছে সদিচ্ছে, খুব কম সংখ্যক মানুষ সেটার জন্য ফোন দিয়েছে। বর্তমানে বাংলাদেশে প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। অনুমোদন পেলে শুরু হবে পুরোদমে। মানুষের রক্তের 55 ভাগই প্লাজমা। এটি দেয়ায় কোনো শারীরিক ঝুঁকি নেই বলছেন চিকিৎসকরা। তাই করোনা থেকে আরোগ্য লাভ করে ব্যক্তিরা যদি প্লাজমা দিতে এগিয়ে আসেন তাহলে অনেক জীবন বাঁচবে, এমনটাই মনে করছেন তারা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটের অগ্নি নির্বাপন যন্ত্রের 12টির মধ্যে 9টি ছিল মেয়াদ উত্তীর্ণ। ফায়ার সার্ভিসের তদন্ত দল জানায় নিহত 5 জনই আগুনের ধোঁয়ায় মারা গেছেন। এছাড়া আইসোলেশন সেন্টারটিও নির্মাণ করা হয়েছিল ঝুঁকিপূর্ণভাবে। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামও মনে করেন কর্তৃপক্ষের গাফিলতি অগ্নিকাণ্ডের জন্য দায়ী। তবে গাফিলতির অভিযোগ নাকচ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরও আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা। ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিট, চারদিকে আগুনে পোড়া গন্ধ আর ধ্বংসস্তূপ। এখানেই বুধবার রাতে আগুন কেড়ে নিয়েছে 5 রোগীর প্রাণ। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নামে সিআইডির তদন্ত দল। এরপর একে একে আসে ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তর এবং উত্তর সিটির মেয়র। 3 ঘন্টা ধরে চলে অনুসন্ধান। বেরিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষের নানা অসঙ্গতি। ফায়ার সার্ভিস জানিয়েছে এসি নেগেটিভ প্রেসারে থাকায় লেগেছে আগুন। করোনা ইউনিট তৈরিতে বোর্ড, স্যানিটাইজার সহ ভেতরে থাকা সবকিছু অতি দাহ্য, যা বাড়িয়েছে আগুনের তীব্রতা। নষ্ট ছিল হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্রও। হসপিটাল কর্তৃপক্ষের যে লোকজন আসলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু ফায়ার এক্সটিংগুইশার তো মেয়াদ উত্তীর্ণ। তো মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার তো আসলে কাজ করবে না, আসলে কাজ করে নাই। ভিতরে অনেকগুলো এসি ছিল, ইলেকট্রিক্যাল অনেক ডিভাইস ছিল, তো এবং এখানে এসিগুলোও কিন্তু নেগেটিভ প্রেশারের ছিল। তো আমরা সবগুলো খতিয়ে দেখছি। কেমিক্যাল ওখানে ভর্তি, হ্যান্ড স্যানিটেশন একদম গ্যালনকে গ্যালন, তারপরে বোতলকে বোতল আমরা যেগুলো জব্দ করছি এগুলো অনেক। কারণ আমার হাতে যদি এখন ম্যাচ মারেন আমার হাত পুড়িয়ে যাবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামও। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না রেখেই করোনা ইউনিটটি তৈরি হয় বলে জানান তিনি। তদন্ত যেটা হচ্ছে, তদন্তে যদি গাফিলতি যদি হয় অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে। এটাই বাস্তবতা। কারণ আমরা মনে করি যে এই যে গাফিলতি বলতে আমি মনে করি যে তারা দেখা দরকার ছিল যে আমি জানি না ভিতরে যে আরো যে ফায়ার এক্সটিংগুইশার আছে এগুলোরও কি ডেট আছে কি না আছে এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু এদিকে গুলশান থানায় অপমৃত্যুর মামলা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মুখপাত্র দাবি করেন অগ্নি নির্বাপনে তাদের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। ফায়ার সার্ভিসকে জানাতে তারা দেরি করেননি। যেই পরিমাণ আগুনের শিখা এখানে ছিল আপনারা দেখেছেন, সেখানে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এই আগুনকে নিভানোর চেষ্টা করাটাই বৃথা। এখানে প্রধান আগুন নির্বাপনের প্রধান অস্ত্রটাই হচ্ছে আপনার হাইড্রেন্টের পানি ইউজ করে, হোস পাইপ ব্যবহার করে প্রচণ্ড পানির তোড়ে এই আগুনের তীব্রতাকে নিভাতে হবে এবং সেটাই ওনারা করেছেন। করোনার কারণে নিহতদের মধ্যে 4 জনকে আইইডিসিআর এর নিয়ম মেনেই দাফন করা হয়েছে। তবে অন্য একজনের করোনা নেগেটিভ আসায় মরদেহ পাঠানো হয় চট্টগ্রামে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনাইটেড হাসপাতালের বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আজকে আপনি সরজমিনে গিয়েছিলেন সেখানে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য আপনি শুনেছেন। আরেকটি বিষয় জানতে চাই যে প্রতিবেদনের শেষ দিকে আমরা যেটি দেখছিলাম যে ইউনাইটেড হাসপাতাল নিজেরাই একটি অপমৃত্যুর মামলা করেছে। এই অপমৃত্যুর মামলার পরবর্তী পদক্ষেপ কি? অপমৃত্যু মামলা যেহেতু হয়েছে সেক্ষেত্রে এখানে পুলিশের পক্ষ থেকে তারা তদন্ত করে দেখতে পারে যে এখানে আসলে এই অপমৃত্যুর ক্ষেত্রে আসলেই কারো গাফিলতি ছিল কিনা। যদি অপমৃত্যুতে নিছকই কারো কোনো সম্পৃক্ততা ছাড়াই কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এখানে আসলে কারো কিছু করার নাই। তবে আমরা এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে যখন দেখেছে যে এখানে কারো সম্পৃক্ততা আছে বা সেটি আসলে আত্মহত্যা বা নিছক কোনো অপমৃত্যুর ঘটনা না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেটি হত্যা মামলায় পরিণত হওয়ার নজির রয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু সামনে আসে। যেহেতু আজকেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে যেই 5 জনকে রাখা হয়েছিল আইসোলেশন ইউনিটে সেখানে পুরো আইসিইউ সুবিধা সম্পন্ন আইসোলেশন ইউনিট ছিল এবং সেখানে বলা হয়েছিল যে 5 জনই লাইফ সাপোর্টে ছিল এবং পরবর্তীতে যখন দেখা গেল যে একজন আসলে করোনার পরীক্ষায় নেগেটিভ এসেছে, তো সে আসলে কিভাবে করোনার রোগী হিসেবে সেখানে লাইফ সাপোর্টে থাকে, এই বিষয়গুলো কিন্তু আসলে সামনে নিয়ে আসে নতুন নতুন প্রশ্ন। কারণ একজন করোনায় আক্রান্ত
আক্রান্ত হওয়ার পর সে যদি তার অবস্থা এতই খারাপ হয়ে যায়, পরবর্তীতে সে করোনার রোগী হিসেবে নেগেটিভ আসে, তারপরেও এই আবারও পরীক্ষা হতে পারে বা পরবর্তীতে নেগেটিভ রেজাল্ট আবারও পজিটিভে আসে। তো এখন পর্যন্ত যেহেতু নেগেটিভ এসেছে, তখন চিন্তার বিষয় যে এইভাবে লাইফ সাপোর্টের রোগীকে সেখানে রাখার বিষয়ে আরও বেশি সতর্কতা হওয়ার প্রয়োজন ছিল কিনা। তবে ইউনাইটেড কর্তৃপক্ষ কিন্তু আজকে বলেছে যে তাদের সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং তারা যেই তাদের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সেটি তারা নিয়েছে। তবে যে সেখানে একটি আইসোলেশন ইউনিট করার জন্য হাসপাতালে ফায়ার সুবিধাগুলো সেখানে সম্মিলিত ছিল কিনা সেরকম কোনো অনুমতি কিন্তু তারা ফায়ার সার্ভিস থেকে নেয়নি। তবে তারা সেটির কারণ হিসেবে তারা যেটি বলেছে যে যেহেতু দুর্যোগপূর্ণ সময় চলছে, সেক্ষেত্রে তারা সাময়িক কোনো কিছু করার জন্য ফায়ার সার্ভিসের অনুমতি প্রয়োজন পড়ে না, এরকম যুক্তি তারা দেখিয়েছে। এবং তারা বলেছে যে এখানে তারা চেষ্টা করেছিল যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সেখানে আইসোলেশন ইউনিট তৈরি করা। তবে তারা আরেকটি বিষয় সামনে এনেছে যে তারা আসলে প্রথম দিকে তারা চায়নি আসলে এখানে আইসোলেশন ইউনিট হোক, যারা রোগী আছে তাদের কথা চিন্তা করেই তারা এখানে এরকম বিষয়টি করেছে। আরেকটি বিষয় সামনে এসেছিল যে আগুন লাগার বিষয়টি। অনেকে বলছিল যে 9:55 গতকাল রাত 9:55 ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, তবে অনেকে বলছিল যে আগুন লেগেছিল 9:30। তো এটি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে তারা আগুনটি লাগার পরে জানাতে বিলম্ব করেছে, নাকি তারা আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, নাকি আসলেই তারা চেষ্টা করেছে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দিতে, কিন্তু বৈদ্যুতিক বা নেটওয়ার্কজনিত কারণে বা ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম সেটি ব্যস্ত থাকার কারণে তারা আসলে বিলম্বে রেসপন্স করেছে। এটি নিয়ে তারা পরিষ্কার করেছে, তারা বলেছে যে আগুন লাগার 5 মিনিটের মধ্যেই তারা ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্টা করেছে এবং বিভিন্ন আশেপাশে যে সকল কন্ট্রোল রুমগুলোর নাম্বার রয়েছিল তাদের কাছে সেগুলোতে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস সেটির খবর পেয়েছে 9:55। তো এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে যে বিভিন্ন জায়গায় যে সকল লুফলসগুলো সামনে আসছে, সেই লুফলসগুলো নিয়ে পুলিশের যেহেতু অপমৃত্যু মামলা হয়েছে, পুলিশের সুযোগ রয়েছে যে এখানে তারা তদন্ত করে আসলেই কারো গাফিলতি আছে কিনা বা আইসোলেশন ইউনিট করার ক্ষেত্রে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা, সব বিষয় মিলে তারা তদন্ত করে যদি কোনো লুফলস পায় সেক্ষেত্রে তারা অবশ্যই অপমৃত্যু মামলাকে দেখতে চাই সামনের দিকে কি হয়, তদন্তের ফল কি আসে। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় আম্পানের পর পানিবন্দী খুলনার কয়রা উপজেলার অন্তত 1.5 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। এ অবস্থায় ভ্রাম্যমাণ রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়রা সদরের 2 নং কয়রা গ্রাম। জোয়ারের পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর। দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। তাই সন্তানকে সাথে নিয়ে ভেলায় করে 1 কিলোমিটার পাড়ি দিয়ে পানি আনতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান। ভেলায় করে টিউবওয়েলের থেকে নিয়ে আসতেছি খাবার পানি, বাসার থেকে প্রায় 1 কিলোমিটার। রান্নাবান্না সারাও কঠিন হয়ে গেছে পানিবন্দী এলাকায়। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। ইট দিয়ে উঁচু করে উনুন তৈরি করে তা রান্না করি ভাটাতে, আর গন আসলে আবার ডুবে যায় ঘর বাড়ি সব। আমাদের টয়লেট করার ভীষণ সমস্যা আছে, পেশাব পায়খানা অন্য কিছু একদম সব কিছু সমস্যা। ইভেন কাল থেকে আজ পর্যন্ত এখন খাইনি, রান্না করতে পারিনি। সংকট মেটাতে ভ্রাম্যমাণ রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে খাবার পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে অলরেডি আমাদের ভ্রাম্যমাণ আরও প্ল্যান্ট রিভার্স অসমোসিস প্রক্রিয়া, এটি আমরা উপজেলা পরিষদে আছে। যেখানে পানির সংকট হচ্ছে আমাদের পর্যাপ্ত জার আছে, যাকে জেরিকেন বলা হয়। এই জেরিকেনের মাধ্যমে পানি সাপ্লাইয়ের কাজটি করছি। এদিকে পানিবন্দী অবস্থায় সপ্তাহ পার হলেও সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। যদিও উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন ত্রাণ হিসেবে এরই মধ্যে 50 বান্ডিল টিন, 2,25,000 টাকা ও 50 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছে দেব, সেটাও কিন্তু মাথায় করে নিয়ে যানো লাগতেছে, কিংবা হয়তো ছোট নৌকায় করে নিয়ে যানো লাগতেছে। সেটা নেওয়ার খুবই বাধার মধ্যে আমরা আছি, সেটা সহজে আমরা নিতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত পানি না নামবে ততক্ষণ মানুষের এই দুরবস্থা আসলে আমরা মুক্ত করতে পারবো না। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কয়রা উপজেলার 4টি ইউনিয়নের 35টি গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। সৃষ্টি হয়েছে সুপেয় পানির সংকট সহ নানাবিধ সমস্যা। দ্রুত পদক্ষেপ না নিলে বাড়বে আরও বিপর্যয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এবার জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত 10ই জুন। আয়োজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া।
17 জুন থেকে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুরুর দিনে ম্যান সিটি আর্সেনাল বিগ ম্যাচ। এবছর টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে অপেক্ষায় রেখেছে আইসিসি। আজ জরুরি সভা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ নিয়ে 10 জুন সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এর আগেই গণমাধ্যমে এসেছে এবছর মেগা ইভেন্ট আয়োজনে প্রস্তুত নয় অস্ট্রেলিয়া, যদিও বিশ্বকাপের জায়গা রেখেই 2020-21 মৌসুমের জন্য নিজেদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গণমাধ্যমের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস নাকি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত নয়, সেটা পিছিয়ে 2021-এ নিয়ে যেতে অনুরোধ করেছে তারা। অন্যদিকে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসর পেছানোর গুঞ্জন উড়িয়ে দেয় আইসিসি। তারা জানায় বিশ্বকাপ স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। এবছর অস্ট্রেলিয়ায় এই ইভেন্টের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। 2020-21 মৌসুমের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে অজিরা। অক্টোবরে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ, মাঝামাঝি আছে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ। ভারত সিরিজ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সূচিও চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে আফগানের বিপক্ষে দিবারাত্রির টেস্ট 21শে নভেম্বর। ব্রিসবেন টেস্ট দিয়ে 3রা ডিসেম্বর শুরু হবে বোর্ডার গাভাস্কার ট্রফির লড়াই। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলবে অজিরা। রঙিন পোশাকে খেলার কথা নিউজিল্যান্ডের বিপক্ষেও। সতেরোই জুন থেকে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুরুর দিনে ম্যান সিটি আর্সেনাল বিগ ম্যাচ। মাঠে নামবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে লিগ শুরুর বিষয়ে সম্মত হয়েছে সব ক্লাব। এরই মধ্যে ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার দলগত অনুশীলনের পক্ষে ভোট দেয় সবাই। এখন পর্যন্ত ইপিএলে 2752 টেস্টে 12 জন করোনা পজিটিভ হয়েছে। প্রতি সপ্তাহে 2 দফায় টেস্ট করা হবে। করোনা মহামারীর কারণে 13ই মার্চ থেকে বন্ধ ইপিএল। লিগে এখনও 92 ম্যাচ বাকি। 25 পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। রেলিগেশন জোনে রয়েছে বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা ও নরউইচ সিটি। দেখছিলেন খেলার খবর। এবার যাব অন্য প্রসঙ্গে। মাটিতে আছে সামাজিক দূরত্ব নিশ্চিতের দায়, তবে আকাশে নেই কোনো বাধ্যবাধকতা। তাই কায়রোর নীল নদের উপরে উঠছে নানা রঙের ঘুড়ি। তার উপরে সাদা মেঘ। লকডাউনে হাতে অফুরন্ত সময়। বিষণ্ণতা কাটাতে তাই এই উদযাপন মিশরীয়দের। তবে সেখানেও পিছু ছাড়েনি করোনা। অনেকেই অন্য ঘুড়িকে দূরে রাখতে নিজেটিতে এঁকেছেন এই ভাইরাসের ছবি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। চীন থেকে বেরিয়ে আসা কিছু কারখানাকে বাংলাদেশে আনতে চায় জাপানের 2টি পরামর্শক প্রতিষ্ঠান। এজন্য অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে আলোচনা করেছে তারা। বেজা চেয়ারম্যান জানিয়েছেন, করোনা পরবর্তী জাপানে বিনিয়োগ বাড়াতে বঙ্গবন্ধু শিল্পনগরে 2000 একর জমি প্রস্তুত করা হচ্ছে। বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে চিঠি দেওয়া হয়েছে ঢাকার জাপান দূতাবাস সহ 3 সংস্থাকে। করোনা ভাইরাসের সংক্রমণের পর চীনকেন্দ্রিক উৎপাদন নির্ভরতা কমাতে জোর উদ্যোগ নেয় জাপান। চীনের বাইরে কারখানা সরিয়ে নেয়া কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটির সরকার। সোনি, টয়োটার মতো বড় কর্পোরেশনের পাশাপাশি মাঝারি ও ছোট কোম্পানিগুলোর কারখানা সরাতে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে বেশ কিছু জাপানি কোম্পানি। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগ বাড়াতে ঢাকার জাপান দূতাবাস, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও বৈদেশিক বাণিজ্য সংস্থা জেট্রোর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জাপানের প্রাইভেট কিছু কোম্পানির সাথে আমরা কাজ করছি, যারা মার্কেটিং রিলেটেড কাজগুলো করে থাকে, ইনভেস্টমেন্ট প্রমোশনের ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। আমরা বলেছি যে শুধু চীন থেকে যারা চলে আসবে সেটা, জাপান থেকে যারা ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট এখানে তাদেরকেও যাতে এই বিবেচনায় নেওয়া। জাপানি কোম্পানির জন্য বঙ্গবন্ধু শিল্পনগরে জরুরি ভিত্তিতে
প্রস্তুত করা হচ্ছে 2000 একর জমি। নারায়ণগঞ্জের 2500-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত করতে সুমিতম কর্পোরেশনকে দেয়া হয়েছে চিঠি। করা হয়েছে জমি অধিগ্রহণের পরিমাণ বাড়ানোর অনুরোধ। আর এসব কোম্পানিকে বাড়তি কর সুবিধা দিতে সুপারিশ করা হয়েছে সরকারের কাছে। এই বছরের মধ্যে 2000 একর জমি আমরা জাপানি বিনিয়োগকারীদের জন্য অ্যাভেলেবল করতে পারি, সেই জন্য দিনরাত সেখানে কাজ করা হচ্ছে। এবং নতুন আরেকটি ইন্টারন্যাশনাল কোম্পানি সেখানে ইতিমধ্যে ট্রেনিংয়ের জন্য ফুললি চাইনিজ কোম্পানিগুলো কাজ করছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন কারখানা সরিয়ে নিতে জাপানিদের পছন্দ। ভিয়েতনাম, কম্বোডিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলো বাংলাদেশে জাপানি বিনিয়োগ আনতে সেসব দেশের মতো কর সুবিধা দিতে হবে। ওই স্পেসিফিক কান্ট্রিগুলো ইনক্লুডিং ইন্ডিয়া এখন বেশ এগ্রেসিভলি জাপানকে পার্সু করার চেষ্টা করছে যে ওই ইনভেস্টমেন্টগুলো যাতে ওদের দেশে যায়। তো তারা কি ধরনের প্রণোদনা দিচ্ছে এটা নিয়ে আমাদের কিছুটা কম্প্যারিজন করা দরকার। পলিসিগত চেঞ্জ আমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসা প্রয়োজন। এদেশে থাকা জাপানি ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে অন্য ব্যবসায়ীদের কাছে ইতিবাচক বার্তা যাবে বলেও মনে করেন চেম্বারের নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাপান বাংলাদেশ চেম্বারের সাধারণ সম্পাদক তারেক রাফি ভূঁইয়া। তারেক রাফি ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাপানি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবধান কোন কোন ক্ষেত্রে দেখছেন আপনি? ধন্যবাদ আমাকে এখানে থাকার জন্য। জাপানের সাথে আমরা যদি অন্য কোনো দেশগুলো চিন্তা করি, এখন যেমন আমরা বলছিলাম যে চায়না থেকে যেসব কোম্পানি মুভ করছে তারা বেশিরভাগই কিন্তু চলে যাচ্ছে আসিয়ান কান্ট্রিগুলোতে। তো তাহলে আসিয়ান কান্ট্রির মানে সিংহভাগ চলে যাচ্ছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারপরে থাইল্যান্ড এবং আসিয়ানের বাইরেও ইন্ডিয়াতেও বেশ কিছু কোম্পানি এখন কিন্তু যাওয়ার চিন্তা আমরা করছে। আমরা চিন্তা করছি যে বাংলাদেশেও ডেফিনেটলি কিছু কোম্পানি আসবে ইনশাল্লাহ। তো ওই অন্য দেশগুলোর সাথে চিন্তা করলে ধরেন ভিয়েতনাম, আমরা যদি দেখি ভিয়েতনামে যদি কোনো একটা কোম্পানি একটা কোম্পানি সেট আপ করতেছে জাপানিজ কোম্পানি, তখন তাদের মাত্র একটা লাইসেন্স দরকার হয়, এছাড়া শুধু টিন সার্টিফিকেট। কিন্তু এই একটা লাইসেন্সই দেওয়া হয়, সেটা 50 বছরের জন্য। প্রত্যেক বছর তাদেরকে ধরেন কিছুটা পেমেন্ট করতে হয়। কিন্তু আমাদের দেশে যদি কোনো একটা স্পেসিফিক কোম্পানি একটা ফ্যাক্টরি আসতে চায় তাহলে বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয় এবং প্রত্যেক বছর অথবা 2 বছর পর পর সেগুলোকে চেঞ্জ করতে হয়। এইগুলো একটু দেখার বিষয় যে আমরা এটা কিভাবে আর একটু ইজি করতে পারি। আর অবশ্যই যদি আমরা অন্য দেশগুলোর সাথে তুলনা করি তাহলে দেখব যে ভিয়েতনামে ধরেন কর্পোরেট ট্যাক্স হচ্ছে 20%, তারপরে ওদের ভ্যাট হচ্ছে 10%, তারপরে ডিভিডেন্ড ট্যাক্স হচ্ছে 5%। তো সেগুলো আমাদের দেশের তুলনা করলে সেগুলো অনেক কম। এছাড়া আমাদেরকে অন্যান্য আসিয়ান কান্ট্রিগুলিও আর একটু ভালো করে খতিয়ে দেখতে হবে যে আমরাও চাইবো যে সরকার এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে। আপনাকে অনেক যাচ্ছি পরের খবরে। মাটিতে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হলেও আকাশে এর বাধ্যবাধকতা নেই। আর তাই তো করোনাকালীন লকডাউনের এই সময়কে ঘুড়ি ওড়ানোর ও কাটাকাটি প্রতিযোগিতায় মেতেছেন মিশরীয়রা। কায়রোর আকাশে এখন রং বেরঙের ঘুড়ির দখল। কায়রো নীল নদের ওপরে উঠছে নানা রঙের ঘুড়ি, আর তার উপর সাদা মেঘ, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। নীল নদের ওপর আল সাহেল ব্রিজে অনেকেই আসছেন ঘুড়ি উড়াতে। লকডাউনের কারণে হাতে এখন অফুরন্ত অবসর, তাই সময়টাকে কাজে লাগাচ্ছেন এভাবেই। আমরা শীত থেকে গ্রীষ্মের মাঝে ঘুড়ি ওড়াই, কারণ তখন বাতাস এবং আবহাওয়াটা উপযোগী। এসব বড় ঘুড়ির জন্য প্রবল বাতাস প্রয়োজন হয়। শুধু সময় কাটানোই নয়, বরং এতে মানুষের মধ্যে বাড়ছে যোগাযোগও। ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতায় কাছাকাছি না এসেও যোগাযোগের উপায় তৈরি হচ্ছে। দর্শকরাও পাচ্ছেন ব্যাপক বিনোদন। এখানে শিশুরা আসে এবং তারা ঘুড়ি উড়ানো দেখতে পছন্দ করে। ঘুড়ি কাটাকাটি দেখে তারা খুব মজা পায়। আমরা ঘুড়ি কাটাকাটির লড়াইতে দামি ঘুড়ি ব্যবহার করি না, কিন্তু কে সবচেয়ে বড় ঘুড়ি উড়াতে পারে সে বিষয়ে একে অপরকে চ্যালেঞ্জ করি। ঘুড়ির গায়ে আঁকিঝুঁকি বর্ণিল এই আয়োজনে যোগ করেছে বাড়তি মাত্রা। করোনা ভাইরাসের কারণে কোনো কাজ নেই, তাই ভাবলাম একটি ঘুড়ি বানাই।
এটির গায়ে আমি কোভিদের নাম লিখেছি, কারণ এটি যখন আকাশে থাকবে তখন যেন অন্যান্য ঘুড়িরা এর থেকে দূরে থাকে। মার্চের মাঝামাঝি থেকে কিছু জায়গায় কারফিউ সহ আংশিক লকডাউনের মধ্যে রয়েছে পুরো মিশর। দিনের বেলা কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ রয়েছে স্কুল, মসজিদ, গির্জা সহ সকল পর্যটন কেন্দ্র। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।